হ্যালো স্টুডেন্ট, এসএলএসটি ইন্টারভিউ প্রিপারেশনের একটি ক্লাস নিয়ে আজকের ক্লাসে আমি আলোচনা করব। এটা হচ্ছে রাইট টু এডুকেশন অ্যাক্ট। ক্লাসটি শুরু করার আগে আমি সঞ্চরিতা আপনাদের সকলকে আজকের ক্লাসে স্বাগত জানাই। ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থায় শিক্ষাকে মৌলিক অধিকার হিসেবে গ্রহণ করার জন্য এই আইনটি তৈরি করা হয়েছিল, RTE 2009। 2009 সালে এই আইনটি তৈরি হয় বা সিদ্ধান্ত নেওয়া হয় যে এরকম একটা আইন তৈরি করা হবে যেখানে কিনা শিক্ষাকে মৌলিক অধিকার হিসেবে গণ্য করা হবে। কিন্তু এই আইনটি কার্যকর হয় 2010 সালে 1 এপ্রিল। এর ইতিহাসটা আমরা একটু জেনে নিই। ভারতবর্ষের সংবিধানের 45 নম্বর ধারা, যেখানে বলা হয়েছে 6 থেকে 14 বছর বয়সী সকল শিশুকে বাধ্যতামূলক অবৈতনিক শিক্ষা প্রদান করতে। কিন্তু স্বাধীনতার পরবর্তী সময়ে দেখা গেছে এই ধারাটির যে কথা বলা হয়েছে সেটা কিন্তু কখনোই প্রয়োগ করা হয়নি, মানে বাস্তবে এটার কোনো প্রয়োগই হয়নি যে 6 থেকে 14 বছর বয়স পর্যন্ত সকল শিশু অবৈতনিক বাধ্যতামূলক শিক্ষা। আইনটিকে তখন বলা হয় রাইট টু এডুকেশন অ্যাক্ট, যেটা কিনা 2009 সালে আইনটি হয় এবং 10 সালে এটি কার্যকর হয়। সেখানে শিক্ষাকে মৌলিক অধিকার হিসেবে গণ্য করা হয়। ধারাটা কত ছিল? 21-এর 1 নম্বর ধারায় শিক্ষাকে মৌলিক অধিকার হিসেবে কিন্তু গণ্য করা হয় 2002 সালের 80তম সংবিধান সংশোধনী অনুসারে। মানে সংসদে যেটা পাস হয় সেটা হচ্ছে 2009 সালের 27শে আগস্ট সংসদে পাস হয়। 2010 সালে 16ই ফেব্রুয়ারি বিজ্ঞপ্তি জারি করা হয় যে আইনটা তৈরি হয়েছে বা আইনটা পাস হবে। আইনটা কার্যকর হয় বা বলবৎ হয় 2010 সালের 1 এপ্রিল। তার আগে পর্যন্ত 45 নম্বর ধারা স্বাধীনতা পর যখন সংবিধান রচনা করা হয়েছিল সেই সময় থেকেই ছিল, কিন্তু এটা কখনোই বাস্তবে কার্যকর করা হয়নি এবং শিক্ষাকে মৌলিক অধিকার হওয়া উচিত এই প্রয়োজনীয়তাটা অনুভব করেই কিন্তু পরবর্তীকালে 21-এর 1 নম্বর ধারায় এটাকে মৌলিক অধিকার হিসেবে ঘোষণা করা হয়েছে। এবার এই যে মৌলিক অধিকার হিসেবে ঘোষণা করা হলো, এই আইনের মধ্যে কি কি বলা হয়েছে? বলা হয়েছে অবৈতনিক বাধ্যতামূলক শিক্ষা, মানে ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন। এটা হচ্ছে সকলের অধিকার হওয়া উচিত, অবৈতনিক হতে হবে এবং বাধ্যতামূলক হতে হবে। এইটাই হচ্ছে এই আইনের মূল বিষয়। এটা রাইট টু এডুকেশন অ্যাক্ট, ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন অ্যাক্ট 21-এর ধারায় 6 থেকে 14 বছর বয়সী সকল শিশুদের বাধ্যতামূলক হওয়া উচিত, এটাই কিন্তু বলা হয়েছে। আর কি বলা হয়েছে? বয়স অনুযায়ী শ্রেণী নির্বাচন, মানে কোনো শিক্ষার্থী তার যে বয়স সেই অনুযায়ী কিন্তু সেই ক্লাসে সে ভর্তি হতে পারে। যদি ধরা যায় কোনো শিক্ষার্থীর বয়স 10 বছর কিন্তু সে আগে পড়াশোনা করেনি, তাহলেও তাকে কিন্তু ক্লাস 5-এই ভর্তি নিতে হবে, তাকে কিন্তু ক্লাস 1-এ ভর্তি নেওয়া যাবে না। কিন্তু সে ক্লাস 5-এ ভর্তি হলে সে তো আগে পড়াশোনা করেনি, কিভাবে পড়াশোনাটা করবে? এর জন্য কিন্তু সেতু পাঠ্যক্রম, ব্রিজ কোর্সের ব্যবস্থা আছে। এই জন্য অবৈতনিক বাধ্যতামূলক বয়স অনুযায়ী শ্রেণী নির্বাচন এগুলো কিন্তু ব্যবস্থা করা হয়েছে। এছাড়া হচ্ছে শিক্ষক, রাইট টু এডুকেশন একটা বলা হয়েছে শিক্ষক যারা হবেন, যারা মানে শিক্ষার্থীদের শেখাবেন, সেই শিক্ষকদের কিন্তু একটু ন্যূনতম যোগ্যতা থাকতে হবে। শিক্ষক যে প্রশিক্ষণ গুলো আছে সেখানে কিন্তু শিক্ষকদের ন্যূনতম যোগ্যতা অর্জন করতে হবে এবং 5 বছরের মধ্যে সকল শিক্ষককে কিন্তু কি করতে হবে না, শিক্ষকতার যোগ্যতা অর্জন করতে হবে। অর্থাৎ পেশাদার যোগ্যতা, যেটা প্রফেশনাল কোর্স, সেই প্রফেশনাল কোর্সের যোগ্যতা কিন্তু প্রতিটি শিক্ষককে করতে হবে। আর কি করতে হবে? শিক্ষক যে প্রশিক্ষণ কেন্দ্রগুলো আছে, অর্থাৎ বিএড ডিএলএড কলেজগুলো, সেখানে কিন্তু শিক্ষকদের গুণগত মান নির্ধারণ করা হয় যাতে একটা শিক্ষক তার যোগ্যতা নির্ধারণ করে। এবার হচ্ছে পাঠ্যক্রম কিরকম ভাবে রচনা করতে হবে? পাঠ্যক্রম রচনার সময় অবশ্যই শিক্ষার্থীদের বয়স এবং শিক্ষার্থীদের সামর্থ্য, চাহিদা এগুলো মাথায় রেখেই কিন্তু সেই সমস্ত বিষয়গুলোকে পাঠ্যক্রমে রাখতে হবে। পাঠ্যক্রমে অযথা কোনো বিষয়বস্তু পাঠ্যক্রমের মধ্যে অন্তর্ভুক্ত করা যাবে না। আর কি বলা হয়েছে? বিদ্যালয়ে প্রাথমিক এবং উচ্চ প্রাথমিকে কাজের দিন হতে হবে 200 থেকে 220 দিন। আর ছাত্র শিক্ষক অনুপাত যদি সম্ভব হয় সেটা 1:30 রাখা উচিত। এই হচ্ছিল রাইট টু এডুকেশন অ্যাক্টের মূল কথা। আরো কি বলা হয়েছে? মূল্যায়ন ব্যবস্থা এখানে বলছে বার্ষিক একবারে মূল্যায়ন করা যাবে, অর্থাৎ সারা বছর ধরে কিন্তু শিক্ষার্থীদের মূল্যায়ন ব্যবস্থা রাখতে হবে। আর কি থাকবে? পাশ ফেল প্রথা থাকবে না। আর কি করা হয়েছে?
সারা বছরের যে রেকর্ড কার্ড একটা রিপোর্ট কার্ড হিসেবে থাকবে, সেখানে পিসিআর বলা হয়। এইখানে কিন্তু শিক্ষার্থীদের সারা বছরের মূল্যায়ন কার্ড রিপোর্ট গুলো লেখা থাকবে, যাতে সারা বছর ধরে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হয়। আর এই রাইট টু এডুকেশন একটা যে পরিচালিত হচ্ছে, সেটাকে নিয়ন্ত্রণ করবে বা তত্ত্বাবধান কে করবে? এরকম একটি তত্ত্বাবধানকারী সংস্থা, যেটা কিনা কেন্দ্র এবং রাজ্য সরকারের দুদিকেই থাকবে, যেটা হচ্ছে NCPCR, আর রাজ্যের ক্ষেত্রে থাকবে SCPCR, ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস, স্টেট কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস। এই দুটো হচ্ছে ফুল ফর্ম, কেন্দ্রের তরফ থেকে ন্যাশনাল, স্টেট রাজ্যের তরফ থেকে। তো এই হচ্ছে রাইট টু এডুকেশন অ্যাক্ট। এখান থেকে আমাদের মনে রাখতে হবে 2002 সালের 80তম সংবিধান অনুযায়ী সংবিধানে এটি মৌলিক অধিকার হিসেবে গ্রহণ করা হয় 21 ধারায়। এবং এই রাইট টু এডুকেশন অ্যাক্টটি সংসদে পাশ হয় 2009 সালে 27 আগস্ট, 10 সালের 1 এপ্রিল এটি কিন্তু কার্যকর হয়। এটাই হচ্ছে রাইট টু এডুকেশন অ্যাক্টের মূল বিষয়। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করে শেয়ার করে দেবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও।